আমরা সংবাদ মাধ্যমে জেনেছি যে আগামী 11 জুন সরকার জাতীয় সংসদে 2026-27 অর্থবছরের জন্য বাজেট উত্থাপন করতে যাচ্ছে। আমরা আরো জেনেছি যে সেই বাজেটের আকার 9,30,000 কোটি টাকা এবং যেটি গত বছরের তুলনায় প্রায় 1.5 লক্ষ কোটি টাকা বেশি। যে সময় এই বাজেট উত্থাপন হতে যাচ্ছে সেই সময় একই সাথে আমরা দেখছি যে শ্রমজীবী মানুষের সন্তান অধিকাংশ ক্ষেত্রে তারা হচ্ছে বিনা চিকিৎসায় মৃত্যুবরণ করছে, অথবা তাদের যে বাসা ভিটা সেগুলো সহায় সম্বল সেগুলো বিক্রি করেও সন্তানকে বাঁচাতে পারছে না। হাসপাতালের বারান্দায় সন্তানদেরকে নিয়ে পড়ে আছে। অনেক ক্ষেত্রেই মা বাবাকে বিলাপ করতে হচ্ছে। আমরা এটাও শুনেছি যে টিকা দেওয়ার পরেও সরকারের মধ্যে সম্প্রসারিত টিকাদান কর্মসূচির মধ্যে দিয়ে অনেকেই শিশুকে টিকা দেওয়ার ব্যবস্থা করেছে, কিন্তু সেখানেও আমরা শুনছি যে অপুষ্টির কারণে এই শিশুদের মধ্যে টিকা যে প্রতিরোধী ক্ষমতা সেটাও তৈরি হচ্ছে না। অর্থাৎ এর মধ্যে দিয়ে এটি প্রমাণিত হচ্ছে যে আগামী যে বাজেট সেই বাজেটে যারা শ্রমজীবী মানুষ সেই শ্রমজীবী মানুষ তাদের পরিবারকে সুরক্ষা দেওয়ার জন্য রাষ্ট্রের এবং তাদের সুরক্ষা দিতেই একটি অংশ হিসাবে চিকিৎসা, সেই চিকিৎসার জন্য রাষ্ট্রের একটি বড় দায়িত্ব রয়েছে। আমরা আমাদের অতীত অভিজ্ঞতা থেকে যদি দেখি তাহলে সেই অভিজ্ঞতাতে আমরা এইটা বলতে পারি যে রাষ্ট্রের সবচেয়ে বড় একটি মন্ত্রণালয় হওয়ার কথা ছিল শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়। কারণ শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্ব রয়েছে একদিকে বাংলাদেশের 7,35,00,000 যে শ্রমজীবী মানুষ, সেই শ্রমজীবী মানুষের অধিকারের সুরক্ষা দেওয়ার জন্য যে আইন, সেটি হচ্ছে বাংলাদেশের শ্রম আইন। এই শ্রম আইনের বাস্তবায়ন করা, বাংলাদেশের এই শ্রমজীবী মানুষ তাদের কল্যাণের জন্য রাষ্ট্রের যতগুলো তহবিল রয়েছে সেই তহবিলের ব্যবস্থাপনা করা, এই শ্রমজীবী মানুষদের তাদের সংগঠিত হওয়ার অধিকার, দর কষাকষির অধিকার, সেটি যেন সুনির্দিষ্টভাবে শ্রমিকরা করতে পারে তার নিশ্চয়তা দেওয়ার জন্য, তার ব্যবস্থাপনার জন্য তার যে শ্রম দপ্তর রয়েছে। এর পাশাপাশি এখানে কলকারখানার যে পরিবেশ সেই পরিবেশ নিশ্চিত করা, বঞ্চিত শ্রমিকদের যে অধিকার সেটার জন্য ন্যায্য বিচার নিশ্চিত করা, এই সবগুলোই কিন্তু শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের একটি কর্মযজ্ঞের অংশ। শুধু সেটিই না, এটি গেল যারা চাকরি করেন, যারা কাজ করেন, যারা শ্রম খাতের নিবিষ্ট রয়েছেন তাদের অধিকারের প্রশ্ন। এই মন্ত্রণালয়ের আরো একটি দায়িত্ব কিন্তু কর্মসংস্থান তৈরি করা। কিন্তু আমরা বিগত বছরগুলিতে দেখেছি যে তারা এই দায়িত্ব পালনে তাদের কোনো ভূমিকা আমরা দেখি নাই। ঠিক একইভাবে তার বিপরীতে যদি আমরা দেখি, বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ কর্মক্ষম মানুষ যেখানে শ্রমজীবী মানুষ, তার সুরক্ষার দায়িত্ব এবং তার শ্রম অধিকারের বাস্তবায়নের দায়িত্ব যে মন্ত্রণালয়ের, সেই মন্ত্রণালয়টি পাওয়ার দরকার ছিল রাষ্ট্রের গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের একটির মর্যাদা। কিন্তু আমরা দেখেছি যে তার যে বরাদ্দ সেই বরাদ্দ হয় আসলে তলানির অংশ হিসাবে, যার মধ্যে দিয়ে তার প্রতিনিয়ত তার যে ব্যবস্থাপনা সেই ব্যবস্থাপনা ব্যয় মিটিয়ে তার উন্নয়নের জন্য যে আসলে কোনো ধরনের বরাদ্দ রাখার সেই সুযোগ থাকে না। আমরা দেখেছি যে বাজেটের সবচেয়ে বড় বরাদ্দ হয় একটি হচ্ছে বৈদেশিক ঋণ পরিশোধের মধ্যে দিয়ে। আর এই বৈদেশিক ঋণ যেগুলো আসে সেগুলোতে আমরা দেখেছি যে মেগা প্রকল্প, যে প্রকল্পের ফল হিসেবে আমরা দেখেছি শূন্য কর্মসংস্থান। আবার ঠিক অপরদিকে আমরা আভ্যন্তরীণ খাতে দেখি যে একটি বড় ব্যয় হচ্ছে আমাদের জনপ্রশাসন মন্ত্রণালয়ের, একটা বড় ব্যয় আমরা দেখি আমাদের প্রতিরক্ষা খাতের, একটা বড় ব্যয় দেখি আমরা আমাদের আভ্যন্তরীণ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা আইন শৃঙ্খলা রক্ষা খাতে। আমরা সেই ক্ষেত্রে বলতে চাই যে মানুষকে ক্ষুধার্ত রেখে শুধুমাত্র ভয় দেখিয়ে কি শাসন প্রতিষ্ঠা করা যাবে? আমরা সেই ক্ষেত্রে বলতে চাই প্রতিরক্ষা খাতের যে বিশাল ব্যয় সেই ব্যয়ের মধ্যে দিয়ে আমরা কিন্তু আমাদের যে ভৌগোলিক বৈশিষ্ট্য তার তিন পাশে একটি নির্দিষ্ট বৃহৎ রাষ্ট্র, এক পাশে বঙ্গোপসাগর, ফলে অন্য অনেক রাষ্ট্রের সাথে আমার রাষ্ট্রের যুদ্ধ কৌশল কিন্তু একই রকম হওয়ার কথা না। কিন্তু আমার রাষ্ট্রের সকল জনগণের মধ্যেই সেই প্রশিক্ষণ, সেই দেশ এর জন্য প্রয়োজনে প্রতিরোধ যুদ্ধে অংশ নেওয়ার মতো যে সক্ষমতা, তার জন্য জনগণকে তৈরি করার কোনো রাষ্ট্রীয় পরিকল্পনা আমরা দেখি না। কিন্তু আমরা দেখি প্রতিরক্ষা বাজেট শুধু প্রসারিত হয়। আমরা সামাজিক সুরক্ষা খাতের যে বাজেটকে বড় হতে দেখি, সেটিও দেখি যে তার মধ্যে একটি কৌশল থাকে। তা সেটাকে আমরা এক অর্থে প্রতারণার কথাও বলতে পারি। কারণ রাষ্ট্রীয় খাতের যে 14 থেকে 19 লক্ষ কর্মচারী রয়েছে সেই কর্মচারীদের জন্য যে পেনশনের ব্যবস্থা রয়েছে
সেই পেনশনের জন্য যে রাষ্ট্রীয় বরাদ্দটি সেটিকে সামাজিক নিরাপত্তা যে খাত সেই খাতের মধ্যে অন্তর্ভুক্ত করে এই বাজেটটিকে বড় দেখানো হয়। আমরা এই কথাটি বলতে চাই, আজকে রাষ্ট্রের আইন রয়েছে, মা-বাবার দায়িত্ব নিতে হবে সন্তানকে। আজকে রাষ্ট্রের এই দায়িত্ব রয়েছে প্রত্যেকটি শিশুর তার যে বিকাশের সেই জায়গাটি থাকতে হবে। আজকে আমরা যদি দেখি বাংলাদেশের যে অর্থনীতির বিকাশ, সেই অর্থনীতির বিকাশের প্রধান ভিত্তি কিন্তু বাংলাদেশের শ্রমজীবী মানুষ। কারণ বাংলাদেশের যে অর্থনৈতিক প্রবৃদ্ধি তার ২ টি প্রধান ক্ষেত্র। একটি হচ্ছে রপ্তানিমুখী শিল্প, সেটিও হচ্ছে শ্রমঘন শিল্প। অপরটি হচ্ছে প্রবাসীদের পাঠানো রেমিটেন্স। সেই প্রবাসীদের রেমিটেন্সও হচ্ছে শ্রমিকদের শ্রম বিক্রির যে মূল্য। ফলে আজকে আমার দেশের রাষ্ট্রের প্রকৃতপক্ষেই যদি অর্থনৈতিক উন্নয়ন পরিকল্পনা করতে হয়, তাহলে তার ভিত্তি হতে হবে আসলে মানব সম্পদ উন্নয়ন। আর মানব সম্পদ উন্নয়নের যে ভিত্তি সেটি হবে শ্রমজীবী মানুষের আ যে উন্নয়ন সেটাকে অগ্রাধিকার দিতে হবে। তাহলে সেই ক্ষেত্রে প্রথমত আজকের যে শ্রমশক্তি তার সুস্বাস্থ্য এবং আগামী দিনের শ্রমশক্তির স্বাস্থ্যকর শ্রমশক্তির যে প্রবাহ সেটির বিষয়টি নিশ্চিত করতে হলে তাদের জন্য খাদ্য নিরাপত্তা লাগবে, তাদের জন্য প্রশিক্ষণের ব্যবস্থা লাগবে, তার সুস্বাস্থ্যগত যে বিষয় আয়োজন সেই বিষয়গুলো নিশ্চিত করতে হবে। আর যদি আমরা শ্রমিকের উৎপাদনশীলতা পেতে চাই, যদি আমরা শ্রমিককে একটু নিশ্চিন্ত মনে সম্পূর্ণ মনোনিবেশ সহকারে তার এই মুহূর্তের যে কর্মদক্ষতা সেটাকে কাজে লাগার জায়গায় তাকে উদ্বুদ্ধ করতে চাই, তাহলে অবশ্যই তার ভবিষ্যৎ নিরাপত্তার যে বিষয়টি সেটিকে নিশ্চিত করতে হবে। আমরা সর্বশেষ যখন শ্রম আইন সংশোধন হয়েছে সেখানে আমরা দেখেছি রাষ্ট্র বরঞ্চ মালিকদের চাপে পড়ে কিছুটা আন্তরিক হলেও পরবর্তীতে সেই জায়গায় থাকতে পারে নাই। আমরা দেখেছি যে যখন শ্রম আইন সংশোধন অধ্যাদেশ হয়েছে সেই অধ্যাদেশে এই বিষয়টি ছিল যে ১০০ জন শ্রমিক হলেই সেখানে অবশ্যই তার প্রভিডেন্ট ফান্ড অর্থাৎ ভবিষ্যৎ নিরাপত্তা তহবিল গঠনের একটি বাধ্যবাধকতা আরোপ করা হয়েছিল। কিন্তু পরবর্তীতে ১০ই এপ্রিল যখন সেই অধ্যাদেশকে আবার আইনে পরিণত করা হলো সংশোধনী আইনে, তখন সেই সময় আমরা এমন শর্ত আরোপ করে দেখলাম যেটি হচ্ছে পূর্বে শ্রমিকের যে অধিকারটি ছিল সেই অধিকারটা সম্প্রসারিত না হয়ে আরো সংকুচিত হলো। পূর্বে ছিল যে কোনো সংখ্যক শ্রমিকই থাকুক না কেন একটি কারখানার ৩/৪ শ্রমিক তারা আবেদন করলেই সেখানে মালিক ভবিষ্যৎ যে তহবিল সেটি গঠন করতে বাধ্য ছিলেন। এখন শর্ত দেওয়া হয়েছে ১০০ জনের অধিক শ্রমিক থাকতে হবে। তারপর সেখানে ২/৩ যদি তারা চায় তাহলেই কেবল ভবিষ্যৎ তহবিল গঠন করবেন। এরপরে আবার শর্ত দেওয়া হয়েছে মালিক যদি চায় যে সর্বজনীন যে পেনশন স্কিম সেখানে যুক্ত হওয়ার তাহলে শ্রমিককেও সেখানে যুক্ত হতে হবে নতুবা মালিকের দায় থাকবে না। ফলে অনেকগুলো শর্তের মধ্যে মানে যুক্ত করে এখানে আসলে শ্রমিকের যে ভবিষ্যৎ নিরাপত্তা তহবিলের যে অধিকারটি ছিল সেটি বরঞ্চ সংকুচিত করা হয়েছে। আমরা নিশ্চয়ই এই অবস্থার পরিবর্তন চাই। আমরা এর পাশাপাশি এই কথাটি বলতে চাই, রাষ্ট্রকে দায়িত্ব নিতে হবে প্রত্যেক মানুষের কর্মক্ষম মানুষের সার্বক্ষণিক কাজের যে নিশ্চয়তা সেটি থাকতে হবে। ফলে সরকার যে সার্বজনীন পেনশন স্কিম পূর্বে করেছিল আমরা দেখেছি তার মধ্যে অনেক গলদ ছিল। একটি হচ্ছে সার্বজনীন এই পেনশন স্কিমের যে তহবিল গঠন করা হয়েছে সেটির যে পরিচালনা বোর্ড হয়েছে সেখানে বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ শ্রমজীবী মানুষ তাদেরকে নিয়েই তহবিল, অথচ সেই তাদের কোনো প্রতিনিধিত্ব এখানে ছিল না। সমস্ত প্রতিনিধিত্বই রাখা হয়েছিল এখানে শিল্প মালিকদের, বণিক সমিতির নেতাদেরকে, তাদেরকে এখানে প্রতিনিধি করা হয়েছে রাষ্ট্রের যারা আমলা তাদেরকে। আমরা সেই কথাটি বলতে চাই যে এবং তার ফলশ্রুতিতেই যেখানে এই তহবিলের সঞ্চিত অর্থের যে অনুপাতটা পরবর্তীতে ফেরত দেওয়ার হিসাব করা হয়েছে সেটি এক ধরনের আসলে ভবিষ্যৎ নিরাপত্তার পরিবর্তে এক ধরনের ভবিষ্যতের ছলচাতুরির কথা আমরা বলতে পারি। কারণ আজকে যে ১,০০০ টাকা প্রতি মাসে জমা দেওয়ার পরে ৩০ বছর পরে যে যদি তার বিপরীতে প্রতি মাসে ১৫০০ টাকা পাওয়া যায়, আসলে ৩০ বছর পরে আজকের ১,০০০ টাকার প্রকৃত মূল্য আসলে ১৫০০ টাকার চেয়ে অনেক বেশি কম। ফলে এটি এক ধরনের ছলচাতুরির কৌশল অবলম্বন করে স্কিম করা হয়েছে, স্কিমের ঘোষণা দেওয়া হয়েছে। আমরা মনে করি যে সেটিকে সংশোধন করা উচিত। যথাযথভাবে একজন শ্রমজীবী মানুষ যারা এর অংশ হবেন তারা যেন সেই সময় তার বার্ধক্যের নিরাপত্তা পান সেরকম ভাবে এই স্কিম তৈরি হওয়া দরকার এবং বাজেটেও এই স্কিমের জন্য
অবশ্যই সামাজিক নিরাপত্তা খাতে নিরাপত্তা থাকতে হবে, বরাদ্দ থাকতে হবে। আমরা সুনির্দিষ্ট করে যদি বলতে চাই, তাহলে একটি হচ্ছে খাদ্য নিরাপত্তার জন্য রেশনের জন্য ভর্তুকি দিতে হবে। আমরা রাষ্ট্রীয় বিভিন্ন বাহিনীকে সরকারকে ভর্তুকি মূল্যে রেশন দিতে দেখি। সে জায়গায় যদি আমরা বলি যে রাষ্ট্রের শান্তি শৃঙ্খলার দায়িত্বে যারা নিয়োজিত তারা যেমন ঝুঁকি নিচ্ছে, যদি আমরা বলি রাষ্ট্রের প্রতিরক্ষার জন্য যারা ঝুঁকি নিচ্ছে তাদেরকে যেমন রেশন দেওয়া হচ্ছে, একইভাবে আমরা বলতে পারি একটি দেশের সার্বভৌমত্ব কিন্তু সেই রাষ্ট্রের অর্থনৈতিক সক্ষমতা, অর্থনৈতিক সার্বভৌমত্বের উপরেও অনেকখানি নির্ভরশীল। আর অর্থনৈতিক সার্বভৌমত্ব তৈরি পিছনের প্রধান সৈনিক কিন্তু শ্রমিকরা। ফলে অবশ্যই সেই শ্রমিকরাও সেজন্যই তাদেরও রেশন পাওয়ার অধিকার রয়েছে। ফলে সেই রেশন নিশ্চিত করতে হবে, তার জন্য বাজেটে বরাদ্দ রাখতে হবে। আমরা দাবি করি একজন সুস্থ শ্রমিক মানে উৎপাদনশীল শ্রমিক, এবং উৎপাদনশীল শ্রমিক মানেই সে শুধু নিজের টিকে থাকার জন্যই স্বাচ্ছন্দ্য তৈরি করছে না, সে সমাজ এবং রাষ্ট্রের অর্থনীতিকে বিকশিত করার জন্য সহায়তা করছে। একইভাবে একজন অসুস্থ শ্রমিক মানে সে তার পরিবারের জন্য যেমন বোঝা, একইভাবে সমাজ এবং রাষ্ট্রের যে অর্থনৈতিক বিকাশ সেটিকেও বাধাগ্রস্ত হয়। ফলে এই কারণেই প্রত্যেক সময়ই একজন শ্রমিককে যত বেশি সুস্থ রাখা যায়, সেটি রাষ্ট্রের অর্থনৈতিক বিকাশের জন্য মূল্যবান। ফলে আমরা মনে করি চিকিৎসা কোনো বাণিজ্যের কেন্দ্র হতে পারে না। ফলে সকল ধরনের চিকিৎসা বাণিজ্য এটিকে বন্ধ করতে হবে, এবং চিকিৎসা বিশেষ করে শ্রমজীবী মানুষের জন্য এটি সম্পূর্ণ বিনামূল্যে করার যে জায়গাটি সেটি তৈরি করতে হবে। এর জন্য রাষ্ট্রের যথাযথ যে উদ্যোগ সেই উদ্যোগ নিতে হবে, এবং সেই জন্য বরাদ্দ রাখতে হবে এই বাজেটে, আমরা সেটি দেখতে চাই। আমরা অবশ্যই শ্রমজীবীদের যে সন্তান, সেই সন্তানের যে শিক্ষা, সেই শিক্ষার সুযোগ যেন নিশ্চিত হয়, তার জন্য পর্যাপ্ত সংখ্যক যে স্কুল কলেজ, সেই স্কুল কলেজ নির্মাণের জন্য সে বরাদ্দ আমরা দেখতে চাই। এবং এর পাশাপাশি আমরা বলেছি যে পূর্বে বললাম যে এখানে বার্ধক্যে যৌবনে যে কর্মঠ হাত, সেই হাতটি যেন ভিক্ষুকের হাতে পরিণত না হয়। কাজের যে হাত, সেই হাত দিয়ে সে দেশের সম্পদ যেমন তৈরি করছে, সেই হাতের এই ফল যেন তার ভবিষ্যতের নিরাপত্তার স্বপ্নটাও আঁকতে সাহায্য করে। সেই জন্য অবশ্যই প্রত্যেক শ্রমজীবীর জন্য একটি সামাজিক নিরাপত্তা সেটি নিশ্চিত করতে হবে। তার পেনশন, যথেষ্ট পরিমাণ পেনশনের ব্যবস্থা করতে হবে। সে যে স্তরেই কাজ করুক না কেন, সেই খাত থেকেই তার চাকরির অবসানে যেন গ্র্যাচুইটি পায়, সেই গ্র্যাচুইটির ব্যবস্থা করতে হবে। বাজেটে এ ব্যাপারে প্রয়োজনীয় উদ্যোগ থাকবে, সেটি আমাদের প্রত্যাশা। আপনাদের সকলকে ধন্যবাদ। সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের পক্ষ থেকে আমরা আমাদের এই দাবি আপনাদের মাধ্যমে সরকারের কাছে জানাচ্ছি।